Hello, my dear students. Welcome to my class. I am Jayanta. How are you all? Hope all of you are fine. Today, I am going to deal with a poem of class 12. This class is all about the poem Keeping Quiet by Pablo Neruda. Dear students, চলো তাহলে এবার আমরা কবি সম্পর্কে জেনে নিই। আমাদের আজকের কবি হলেন পাবলো নেরুদা। নেফথালি রিকার্ডো রেইজ বেসোয়াল্টো, যিনি পাবলো নেরুদা ছদ্মনামে পরিচিত, 1904 সালে চিলে প্রদেশের ফ্যারেল শহরে জন্মগ্রহণ করেছিলেন। ওনার কবিতাগুলোর মূল বৈশিষ্ট্য হল কবিতাগুলো যেন এক একটা কলমে আঁকা ছবি, যেগুলো সহজেই পাঠকেরা বুঝতে পারেন। সরলতা থাকা সত্ত্বেও কবিতাগুলো সৌন্দর্যের দিক থেকে মোটেও কম নয়। তিনি শুধু কবি সাহিত্যিকই ছিলেন না, তিনি ছিলেন একজন সুদক্ষ কূটনৈতিক এবং রাজনীতিবিদ। তিনি 1971 সালে সাহিত্যের জন্য নোবেল পুরস্কারে ভূষিত হন। এর ঠিক 2 বছর পর অর্থাৎ 1973 সালে এই প্রতিভাবান সাহিত্যিক ইহলোক ত্যাগ করেন। কিপিং কোয়েট কবিতাটিতে কবি মানুষের অন্তর্দর্শন এবং মানুষদের একে অপরের প্রতি সহানুভূতিশীল হওয়ার কথা বলেন। এই কবিতাটি বিভিন্ন স্তবকে বিভক্ত হলেও কবিতাটিতে কোনো রাইমিং প্যাটার্ন নেই, অর্থাৎ কবিতাটিতে কোনো ছন্দের প্রয়োগ নেই। কবিতাটি একটি ফ্রি ভার্স বা ব্ল্যাঙ্ক ভার্স। ডিয়ার স্টুডেন্টস, তাহলে চলো কবিতাটি শুরু করা যাক। কবিতাটিকে ভালো করে বোঝার জন্য আমি প্রতিটা স্টানজাকে আলাদা করে একটা সাবটাইটেল দিয়েছি, চলো দেখে নিই। স্টানজা নাম্বার 1, কিপিং কোয়েট ফর এ সেকেন্ড। নাও উই উইল কাউন্ট টু 12 অ্যান্ড উই উইল অল কিপ স্টিল। ফর ওয়ান্স অন দ্য ফেস অফ দ্য আর্থ লেটস নট স্পিক in any language. Let's stop for 1 second and not move our arms so much. স্টুডেন্টস, তোমরা যে এখানে দেখতে পাচ্ছ যে প্রথম স্ট্যান্জাটিতে একটা টাইটেল বা এখানে একটা হেডিং দেওয়া হয়েছে, কিপিং কোয়েট ফর এ সেকেন্ড। এটা দ্বারা বোঝানো হয়েছে যে এই স্ট্যান্জাটাতে মূলত কী বলা হয়েছে, অর্থাৎ এই স্ট্যান্জাতে এক মুহূর্তের জন্য নীরব বা নিশ্চুপ বা নিশ্চল থাকার জন্য বলেছে। নাও উই উইল কাউন্ট টু 12 অ্যান্ড উই উইল অল কিপ স্টিল। কবি বলছেন এখন আমরা সবাই 12 পর্যন্ত গুনব এবং সবাই আমরা চুপ থাকব, আমরা কোনো নড়াচড়া করব না। এখানে 12 মানে হলো অ্যাকচুয়ালি হয়তো বা এটা একটা ইন্ডিকেশন যে কবি বোঝাতে চাইছেন যে রাউন্ড দ্য ক্লক, অর্থাৎ আমাদের ঘড়ির মধ্যে যে 12টা ডিজিট থাকে তোমরা দেখতেই পাও, 1 থেকে 12, হয়তো বা তিনি রাউন্ড দ্য ক্লক অর্থাৎ সারাদিনের কথা বলছেন, বা হয়তো বা এটা একটা ইন্ডিকেশন যে এটা 12 মান্থ হতে পারে, যে 12 মাসের কথা বলছেন। কিন্তু এটা একটা কীরকম একটা অদ্ভুত ব্যাপার না? কবি বলছেন যে মানে 12 ঘন্টা হোক বা 12 মাস হোক, মানে যেটাই হোক, মানে সবাই চুপ করে যাওয়ার জন্য বলছেন। আসলে তিনি বলতে চাইছেন যেন মানুষ যেন যত দূর সম্ভব, যতটুকু সম্ভব যেন তারা নীরব থাকেন, তারা যেন কোনো ধরনের অ্যাক্টিভিটি না করেন, সেটাই তিনি বলতে চাইছেন। আসলে নীরব থাকার মানে হলো একটা মেডিটেশন। আমরা কোনো কিছু ভাবা, কোনো কিছুকে গুরুত্ব দেওয়া, একটা সুন্দরভাবে ভাবনা চিন্তে করে কোনো অ্যাকশন নেওয়া, কোনো কাজ করা। আমরা যেইভাবে সবসময় একটা হারি, অর্থাৎ একটা দ্রুততার মধ্যে একটা রাশিং একটা ব্যাপার থাকে আমাদের মধ্যে, সবসময় একটা দৌড়ঝাঁপ, সেটা একটা যান্ত্রিকতার জীবন হয়ে গেল। সেখানে কারোর ব্যাপারে কারোর ভাবার সময় নেই। তাই হয়তো বা কবি বলতে চাইছেন যে একটু ধীর স্থির হও, একটু শান্ত হও, একটু নীরব হও। ফর ওয়ান্স অন দ্য ফেস অফ দ্য আর্থ লেটস নট স্পিক ইন এনি ল্যাঙ্গুয়েজ। একবারের জন্য হলো পৃথিবীতে আমরা যারাই বসবাস করছি তারা যেন চুপ হয়ে যায়, আমরা যেন কোনো কথা না বলি, কোনো ভাষায় যেন কথা না বলি। এখানে কোনো ভাষায় কথা না বলার অর্থটা হয়তো বা তিনি বোঝাতে চাইছেন যে আমরা যেরকমভাবে বিভিন্ন রিজিয়নে, বিভিন্ন স্থানে আমরা বিভিন্ন ভাষায় কথা বলি,
হ্যাঁ, এবং তার জন্য ল্যাঙ্গুয়েজ একটা ব্যারিয়ার হয়ে পড়ে, আমরা একে অপরকে বুঝতে পারি না। হ্যাঁ, তাছাড়া আমরা যেটা বলি হয়তোবা যিনি যে শুনছেন, হ্যাঁ, হয়তোবা সেই একটা ঠিক মানে বার্তাটা সঠিকভাবে পৌঁছচ্ছে না, মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে। তাই তিনি সবাইকে বলছেন যে চলো আমরা কথা বলা বন্ধ করে দিই, আমরা চুপ থাকি, হ্যাঁ, আমরা কোনো ভাষাতেই আমরা কোনো ধরনের কথা না বলি। তার জন্য তিনি আমাদের কাছে একটা প্রস্তাব রেখেছেন। শব্দকে আমরা ব্রহ্ম বলে থাকি, অর্থাৎ শব্দ যেরকমভাবে একটা যুদ্ধ বাঁধিয়েও দিতে পারে, আবার এরকমভাবে যুদ্ধ থামিয়েও দিতে পারে। কিন্তু আমরা যদি তাড়াহুড়োর মধ্যে আমরা যেভাবে একে অপরে নিজেকে বোঝানোর দিয়ে এক্সপ্রেস করা যেভাবে আমরা শুরু করেছি, তাতে মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়ারই চান্সেস বেশি। তাই তিনি এই ভাষার যে ভেদাভেদ, অর্থাৎ ভাষাজনিত কারণে যে আমাদের মধ্যে যেই ধরনের একটা ব্যারিয়ার, একটা বাধা সৃষ্টি হয়েছে আমাদের একতার মধ্যে, তাই তিনি চাইছেন আমরা সবাই চুপ থাকলে তাহলে একটা ইউনিফর্মিটি আসবে, অর্থাৎ সবার মধ্যে একটা একতা আসবে। কেউ যখন কোনো কথা বলছে না, তখন সবাই কি হয়ে গেলাম, আমরা সবাই এক হয়ে গেলাম। লেটস স্টপ ফর 1 সেকেন্ড অ্যান্ড নট মুভ আওয়ার আর্ম সো মাচ। এবার তিনি আরেকটি প্রস্তাব রেখেছেন, বলছেন যে চলো আমরা সবাই এক মুহূর্তের জন্য মোশনলেস, মুভলেস, আমরা নড়াচড়া করি না, আমরা একদম নিশ্চল হয়ে পড়ি, কোনো অ্যাক্টিভিটি যেন না থাকে। অ্যান্ড নট মুভ আওয়ার আর্ম সো মাচ, এবং আমাদের হাতটাকে যেন খুব অত্যধিক যেন আমরা না নড়াই। অর্থাৎ এখানে হয়তোবা তিনি ইন্ডিকেশন দিচ্ছেন যে আমরা বিভিন্ন ধরনের আমরা যুদ্ধ, ফাইট, হ্যাঁ, বিভিন্ন ধরনের আমরা লড়াইয়ে, হ্যাঁ, আমাদের আমাদের হাতটাকে, অর্থাৎ আমাদের বাহু শক্তিকে আমরা প্রয়োগ করে থাকি। তাই তিনি বলছেন যেন আমরা ওই রকম ধরনের কোনো কিছুই না করি, আমরা যেন একটু সংযত হই। তার জন্য তিনি আমাদের কাছে একটা আবেদন, একটা প্রস্তাব রেখেছেন। এবার আমরা পরবর্তী স্ট্যান্জাটি পড়ব, স্ট্যান্জা নাম্বার 2, অ্যান এক্সোটিক মোমেন্ট। It would be an exotic moment. Without rush, without engines, we would all be together in a sudden strangeness. এই স্ট্যান্জাটার নাম দেওয়া হয়েছে অ্যান এক্সোটিক মোমেন্ট, অর্থাৎ একটা মোমেন্ট, একটা মুহূর্ত যেটা সচরাচর হয় না এরকম। অর্থাৎ সবাই যখন আমরা চুপ থাকি তখন কীরকম হয় চলো আমরা দেখে নিই। ইট উড বি অ্যান এক্সোটিক মোমেন্ট, এটা মুহূর্তটা তখন হবে কি একটা একটা সচরাচর দেখা যায় না এরকম একটা মুহূর্ত তৈরি হবে। উইদাউট রাশ, কোনো দৌড়ঝাঁপ নেই। উইদাউট ইঞ্জিনস, কোনো ধরনের মেশিনের কোনো শব্দ নেই, কোনো ধরনের যান্ত্রিকতা নেই। উই উড অল বি টুগেদার, আমরা সবাই একত্রিত হয়ে যাব, আমরা সবাই একতা, আমাদের মধ্যে একটা একতা এসে যাবে। ইন এ সাডেন স্ট্রেঞ্জনেস, এটা হঠাৎ যেন একটা কীরকম একটা অদ্ভুত একটা পরিস্থিতি। আচ্ছা, কেন সেই অদ্ভুত বা বিস্ময়কর পরিস্থিতি সৃষ্টি হবে বলো তো? আসলে আমরা যান্ত্রিকতার যুগে এতটাই আমরা মানে প্রচণ্ড আমরা তাড়াহুড়োর মধ্যে থাকি, আমরা যে একটা যান্ত্রিকতার জীবন লিড করছি, একটা এরকম একটা জীবন যেখানে আমরা প্রচণ্ড শব্দ, বিভিন্ন ধরনের সাউন্ড, যন্ত্র, কলকারখানার সাউন্ড, গাড়ির হর্ন, বিভিন্ন ধরনের মিউজিক সিস্টেম, তাছাড়া মানুষের বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি, সব কিছু আমরা দেখতে পাই। এবার সব কিছু যখন থেমে যাবে তখন কী হবে আমাদের কাছে কীরকম ব্যাপারটা তো একটা সারপ্রাইজিংই মনে হবে, একটা অদ্ভুতই তো মনে হবে আমাদের কাছে। তাই তিনি বলছেন যখন আমাদের এই সবগুলো অ্যাক্টিভিটি যখন বন্ধ হয়ে যাবে তখন একটা কি অদ্ভুত, একটা বিস্ময়কর, একটা আশ্চর্যজনক একটা পরিস্থিতির একটা সৃষ্টি হবে। এবার তাহলে আমরা পরবর্তী স্ট্যান্জাতে চলে যাব। স্ট্যান্জা 3, নো হার্ম টু এনিওয়ান। ফিশারম্যান ইন দ্য কোল্ড সি উড নট হার্ম ওয়েলস, and the man gathering salt would look at his hurt hands. স্টুডেন্টস, এই স্ট্যান্জাটির নাম যেটা তোমরা দেখতে পাচ্ছ, টাইটেলটা, সেটা কি? নো হার্ম টু এনিওয়ান, অর্থাৎ কেউ কারোর কোনো ক্ষতি করবে না। অর্থাৎ দেখো, আমরা পড়লেই বুঝতে পারবো। ফিশারম্যান ইন দ্য কোল্ড সি উড নট হার্ম ওয়েলস। ফিশারম্যান অর্থাৎ জেলে যারা মাছ ধরে তাদের জীবিকা নির্বাহ করেন। কবি বলছেন যে ফিশারম্যান, জেলেরা কী করবে? তারা সমুদ্রে, শীতল সমুদ্রে তিমি মাছ শিকার করবে না, তারা তিমি মাছদের কোনো ক্ষতি করবে না। অর্থাৎ এখানে আসলে কি, ফিশারম্যান ইজ দ্য রিপ্রেজেন্টেটিভ অফ দ্য হোল ম্যানকাইন্ড, মানে পুরো সমগ্র মানব জাতির যেই প্রতিনিধি স্বরূপ আসলে এইখানে ফিশারম্যান অর্থাৎ জেলেকে বোঝানো হয়েছে। অর্থাৎ এখানে বোঝানো হয়েছে যে মানুষ প্রকৃতির কোনো ক্ষতি করবে না। এখানে ওয়েলস
একটা প্রকৃতির স্বরূপ। তিমি মাছ প্রকৃতির একটা স্বরূপ। তাই এখানে এই ফিশারম্যান দ্বারা এভাবে বোঝানো হয়েছে যে মানুষ প্রকৃতি কোনো ক্ষতি করবে না। ফিশারম্যান তিমি মাছদের কোনো ক্ষতি করবে না, মানে আসলে মানুষেরা প্রকৃতির কোনো ক্ষতি সাধন করবে না। আচ্ছা, এরপর লাইনটাতে পড়ি কি আছে। অ্যান্ড দ্য ম্যান গ্যাদারিং সল্ট উড লুক অ্যাট হিজ হার্ট হ্যান্ডস, এবং যেই মানুষটা লবণ কালেক্ট করছে, লবণ সংগ্রহ করছে, হ্যাঁ স্টুডেন্টস তোমরা জানো যে সমুদ্র সৈকতে হ্যাঁ লবণ পাওয়া যায়, সেখান থেকে হ্যাঁ যারা কর্মীরা থাকেন তারা সবাই এগুলো লবণগুলোকে কালেক্ট করেন। এবং তোমরা জানো যে লবণটা কতটুকু হাতের জন্য ক্ষতিকর বা শরীরের পক্ষে কতটুকু ক্ষতিকর। তারা কন্টিনিউয়াসলি কাজ করে যাচ্ছেন, এরকমভাবে লবণ সংগ্রহ করেই যাচ্ছেন। এভাবে লবণ সংগ্রহ করতে করতে তাদের হাত ক্ষয় হয়ে গেছে। তাই কবি বলছেন যে ম্যান গ্যাদারিং সল্ট উড লুক অ্যাট হিজ হার্ট হ্যান্ডস। এখন যে লোকটা লবণ সংগ্রহ করছিল বা লবণ সংগ্রহ করছে, সে কি করবে, সে এগুলো কাজগুলো ফেলে হাতের দিকে, ওর যে ক্ষয় পেয়ে যাওয়া, যে ব্যথা, যে ইনজিওর সে হয়েছে, সেই হাতের দিকে সে একটু তাকাবে। অর্থাৎ এখানে বোঝানো হলো যে মানুষ এবার কি করবে, নিজেদেরও খেয়াল রাখবে। হ্যাঁ, মানুষ যেরকম প্রকৃতির কোনো ক্ষতি করবে না, মানুষ এবার নিজের দিকেও একটু খেয়াল করবে, মানুষ নিজেরও টেক কেয়ার করবে। ঠিক আছে, এবার তাহলে আমরা পরবর্তী স্ট্যান্জাতে চলে যাব। স্ট্যান্জা নাম্বার 4, নো ওয়ার্ডস অফ এনি কাইন্ড। দোজ হু প্রিপেয়ার গ্রিন ওয়ার্স উইথ গ্যাস, ওয়ার্স উইথ ফায়ার, ভিক্টরি উইথ নো সার্ভাইভার্স, উড পুট অন ক্লিন ক্লোথস অ্যান্ড ওয়াক অ্যাবাউট উইথ দেয়ার ব্রাদার্স ইন দ্য শেড ডুইং নাথিং। সো স্টুডেন্টস, এখানে যে টাইটেলটি দেখতে পাচ্ছ তোমরা এই স্ট্যান্জা 4-এ, নো ওয়ার্ডস অফ এনি কাইন্ড, অর্থাৎ কবি এখন কোনো যুদ্ধ চান না, তিনি একদম একটা যুদ্ধবিরতি চাইছেন। আচ্ছা চলো পড়ে নিই। দোজ হু প্রিপেয়ার গ্রিন ওয়ার্স, যারা সবুজ যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। অর্থাৎ যুদ্ধের প্রস্তুতি নেওয়া বলতে অ্যাকচুয়ালি ব্যাপারটা কি, যুদ্ধ কিন্তু লেগেই আছে, আমরা কন্টিনিউ। এখানে গ্রিন ওয়ার্স বলতে কী বোঝানো হয়েছে, এখানে যে বন ধ্বংস করার কথা বলা হয়েছে। এখানে ইন্ডিকেশন, এটা কি গাছকে ইন্ডিকেট করছে, সবুজ প্রকৃতিকে ইন্ডিকেট করছে। গ্রিন ওয়ার্স, যারা বিচার বুদ্ধিহীনভাবে নির্বিচারে বন ধ্বংস করে চলছেন তাদেরকে বোঝানো হয়েছে। তারপর হলো ওয়ার্স উইথ গ্যাস, ওয়ার্স উইথ ফায়ার, বিভিন্ন ধরনের গ্যাসীয়, বিভিন্ন ধরনের পারমাণবিক বোমা, বিভিন্ন ধরনের অস্ত্র, ওয়ার্স উইথ ফায়ার, গোলাবারুদ ইত্যাদি নিয়ে যুদ্ধ যারা করেন তাদের উদ্দেশ্যে বলা হয়েছে। ভিক্টরি উইথ নো সার্ভাইভার্স, জয়লাভ হয়তো বা একদিন হবে, অর্থাৎ কেউ না কোনো পক্ষ তো হয়তো বা জয়লাভ করবে, কিন্তু কি থাকবে না, নো সার্ভাইভার্স, কিন্তু কেউ বেঁচে থাকবে না সেই জয়লাভ, সেই জয়টাকে উপভোগ করার জন্য। তাই কবি তাদের উদ্দেশ্যে কি বলতে চাইছেন দেখো, উড পুট অন ক্লিন ক্লোথস, এখন তিনি চাইছেন তারা যেন কি ক্লিন ক্লোথস, পরিষ্কার জামা কাপড় পরেন। অর্থাৎ কি, তাদের মধ্যে কোনো ধরনের মলিনতা যেন না থাকে, তাদের মনটা যেন পরিষ্কার থাকে। ক্লিন ক্লোথস মানে এখানে তারা যেন যুদ্ধে বিরতি দেন, যুদ্ধ থেকে যেন তাদের নিজেকে বিরত রাখেন, তার জন্য তিনি বলছেন। অ্যান্ড ওয়াক অ্যাবাউট উইথ দেয়ার ব্রাদার্স, এখানে এই লাইনটা খুবই তাৎপর্যপূর্ণ। দেখো এখানে বলছে যে পরিষ্কার জামা কাপড় পরে তারা তাদের ভাইয়ের সাথে হাঁটবে। অর্থাৎ যারা যুদ্ধ করার কথা ছিল তারা এখন কি করবে, যুদ্ধ থেকে বিরত হয়ে তারা তাদের ভাই, অর্থাৎ এখানে সমগ্র মানবজাতির কথা বলা হয়েছে। এখানে একে অপরের সাথে মিলেমিশে থাকার কথা বলেছেন। কো এক্সিস্টেন্স, ঠিক আছে, পিসফুল কো এক্সিস্টেন্স, অর্থাৎ শান্তিপূর্ণভাবে সহাবস্থান করার কথা বলেছেন কবি। ইন দ্য শেড ডুইং নাথিং, ইন দ্য শেড অর্থাৎ তারা গাছের ছায়ায় হাঁটবে, ঠিক আছে, ডুইং নাথিং, কিন্তু আর কোনো কিছুই করবে না, অর্থাৎ তাদের মধ্যে ঝগড়াঝাটি, বিবাদ, যুদ্ধ এগুলো হবে না। এবার তাহলে আমরা পরবর্তী স্ট্যান্জাটিতে চলে যাব। স্ট্যান্জা নাম্বার 5, স্টিলনেস নট টোটাল ইনঅ্যাক্টিভিটি। হোয়াট আই ওয়ান্ট শুড নট বি কনফিউজড উইথ টোটাল ইনঅ্যাক্টিভিটি। লাইফ ইজ হোয়াট ইট ইজ অ্যাবাউট। I want no track with death. If we were not so single-minded about keeping our lives moving and for once could do nothing, perhaps a huge silence might interrupt this sadness of never understanding ourselves and of
থ্রেটেনিং আওয়ারসেলস উইথ ডেথ। সো ডিয়ার স্টুডেন্টস, ফিফথ স্ট্যান্ডার্ডে আমরা যেটা নাম দিয়েছি সেটা তোমরা ব্র্যাকেটে দেখতেই পাচ্ছ, লেখা আছে উপরে, স্টিলনেস নট টোটাল ইনঅ্যাক্টিভিটি। অর্থাৎ এখানে বলেছেন যে আমরা যে স্টিলনেস অর্থাৎ মুভমেন্ট ছাড়া যে আমরা একদম স্টেশনারি হয়ে থাকবো, সেটা কিন্তু টোটাল ইনঅ্যাক্টিভিটি অর্থাৎ সম্পূর্ণভাবে কাজ না করা নয়, অর্থাৎ নিষ্কর্মণ্যতা নয়। চলো তাহলে আমরা দেখে নিই কবি কী বলছেন। হোয়াট আই ওয়ান্ট শুড নট বি কনফিউজড উইথ টোটাল ইনঅ্যাক্টিভিটি। কবি বলছেন যে আসলে এতক্ষণ ধরে আমি যা বলতে চাইছিলাম বা আমি যা বলতে চাই সেটাকে তোমরা একদম সম্পূর্ণ নিষ্কর্মণ্যতা অর্থাৎ কোনো কিছুই না করাকে ভেবে ভুল করো না কিন্তু, ঠিক আছে। অর্থাৎ কবি এতক্ষণ ধরে বলছেন যে কিপ কোয়াইট, হ্যাঁ, ডোন্ট ডু এনিথিং, জাস্ট বি স্টিল। অর্থাৎ তিনি যে এই কথাগুলো বলছেন, তিনি বলছেন যে এটাকে কিন্তু সম্পূর্ণভাবে যে কাজ না করা তিনি বোঝাচ্ছেন না। লাইফ ইজ হোয়াট ইট ইজ অ্যাবাউট। জীবনটা হলো সেটাই, হ্যাঁ, এটা যেরকম হয় অর্থাৎ লাইফটা কীরকম হয়, প্রাণবন্ত, ঠিক আছে। এটার মধ্যে মুভমেন্ট নড়াচড়া থাকবে না কেন? আই ওয়ান্ট নো ট্রাক উইথ ডেথ। হ্যাঁ, কবি বলছেন যে আমি এখানে কোনো ধরনের অ্যাসোসিয়েশন, হ্যাঁ, একটা কোনো সম্পর্ক স্থাপন করতে চাই না মৃত্যুর সাথে। অর্থাৎ আমরা কখন আমরা নিশ্চুপ হয়ে যাই, আমরা কখন চুপ হয়ে যাই, একদম কোনো আওয়াজ নেই, কোনো সারা শব্দ নেই, কোনো ধরনের অ্যাক্টিভিটি নেই, একমাত্র মরে গেলে এরকম হয়। কিন্তু কবি বলছেন যে না, আমি কিন্তু মৃত্যুর সাথে সম্পর্ক বানাতে চাই না। দেখো তাহলে কি বলছেন তিনি। ইফ উই ওয়ার নট সো সিঙ্গেল মাইন্ডেড অ্যাবাউট কিপিং আওয়ার সেলফ মুভিং। যদি আমরা এরকমটা না হতাম, কীরকম, মানে এতটাই ফোকাসড আমরা আমাদের জীবনটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, এতটাই আমরা একদম মানে সেলফিশ, একটা সেলফ সেন্টার্ড আমরা চিন্তাভাবনা করি, হ্যাঁ, আমরা কোনো দিকে তাকাই না, হ্যাঁ, আমরা একইভাবে মনোটোনাস একটা জীবনযাপন করেই যাচ্ছি, ঠিক আছে, অন্যদিকে তাকানোর সময় নেই। তিনি বলছেন যে অ্যান্ড ফর ওয়ান্স কুড ডু নাথিং। কিন্তু যদি আমরা কোনো সময় কোনো কিছু না করে একটু চুপচাপ থাকতাম, পারহ্যাপস এ হিউজ সাইলেন্স মাইট ইন্টারাপ্ট দিস স্যাডনেস অফ নেভার আন্ডারস্ট্যান্ডিং আওয়ারসেলভস। তাহলে হয়তোবা এই যে একটা মানে সাইলেন্স একটা তৈরি হতো, তখন আমরা একটু ইন্ট্রোস্পেক্ট করতে পারতাম, একটু অন্তর্দর্শন অর্থাৎ নিজের মনে মনে একটু ভাবতে পারতাম, ঠিক আছে। আমাদের মধ্যে যে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং চলছে, সেই মিসআন্ডারস্ট্যান্ডিংটাকে মধ্যে একটা বাধা তৈরি করতে পারতাম, একটা মিসআন্ডারস্ট্যান্ডিংটাকে আটকাতে পারতাম। কিভাবে? আমরা যখন শান্তভাবে চুপচাপ থেকে আমরা যখন নীরবভাবে আমরা যখন একটু চিন্তা ভাবনা করব, তখনই একমাত্র আমরা পারবো আমাদের মধ্যেকার যে মিসআন্ডারস্ট্যান্ডিং আছে সেটাকে দূর করার জন্য। অ্যান্ড অফ থ্রেটেনিং আওয়ারসেলভস উইথ ডেথ। এবং আমরা দৈনন্দিন জীবনে এত কাজে এতভাবে আমরা মৃত্যুর সাথে লড়াই করে চলেছি, হয়তোবা সেই যে মৃত্যু ভয় সেটাকেও কাটিয়ে উঠতে পারতাম যদি একটু চিন্তা করতাম, যদি একটু ধীর স্থির হয়ে, হ্যাঁ, সুন্দরভাবে পদক্ষেপ সঠিক সময়ে নিতাম। তাই তিনি সবার কাছে এই আবেদন রাখছেন যেন সবাই সঠিকভাবে যথাযথ পদক্ষেপ নেয়। চলো আমরা তাহলে এবার নেক্সট স্ট্যান্জাটি পড়ে নিই। স্ট্যান্জা নাম্বার 6, দ্য আর্থ রিমেইনস অ্যালাইভ। পারহ্যাপস দ্য আর্থ ক্যান টিচ আস as when everything seems dead and later proves to be alive. Now I will count up to 12 and you keep quiet and I will go. এই স্ট্যান্জাটির কী নাম দেওয়া হয়েছে দেখো, আমরা কী টাইটেল দিলাম, ব্র্যাকেটে লেখা আছে দ্য আর্থ রিমেইনস অ্যালাইভ। পৃথিবীটা বেঁচে থাকে। অর্থাৎ আমরা পড়লেই বুঝতে পারবো কি কেন এরকম টাইটেল দেওয়া হলো। পারহ্যাপস দ্য আর্থ ক্যান টিচ আস। কবির মনে হচ্ছিল যেন পৃথিবীটা একটা শিক্ষা দিতে পারে আমাদেরকে, অর্থাৎ পৃথিবীটা আমাদেরকে শিখিয়ে যেতে পারে। কি শিখিয়ে যেতে পারে? অ্যাজ হোয়েন এভরিথিং সিমস ডেড অ্যান্ড লেটার প্রুভস টু বি অ্যালাইভ। এই পৃথিবীতে দেখো, পৃথিবীটা কীরকমভাবে কাজ করে চলছে, হ্যাঁ, নিরবিচ্ছিন্নভাবে কাজ করে চলছে, কিন্তু কীরকম একটা স্টিলনেস না, কীরকম একটা, দেখো পৃথিবী যে ঘুরছে সেটা কিন্তু আমরা হুট করে বুঝতে পারছি না, ঠিক আছে। রাউন্ড দ্য ক্লক, মানে 24 ঘন্টা পেরোলে আমরা বুঝতে পারছি যে পৃথিবীটা একবার আবর্তিত হয়েছে, ঠিক আছে। তাহলে কবি কীরকমভাবে একটা আমাদের কাছে ইন্ডিকেশন দিয়ে গেছেন যে পৃথিবী থেকে শিক্ষা নেওয়ার জন্য। পৃথিবীটা কিন্তু ইনঅ্যাক্টিভ না, পৃথিবীটা কিন্তু অ্যাক্টিভ, হ্যাঁ। কিন্তু অ্যাক্টিভিটিটা কীরকম দেখো, মানে কাজ করে চলছে কিন্তু খুব খুব ধীর স্থির, খুব সুন্দরভাবে।
সো ডিয়ার স্টুডেন্টস, কবি কি বলতে চাইছেন সেটা চলো আমরা আরেকটা উদাহরণের মাধ্যমে বুঝে নিই। ধরো গাছের বীজ, এগুলো যখন মাটিতে পড়ে থাকে কীরকমভাবে এগুলো মৃত অবস্থায় থাকে না? হ্যাঁ, দ্যার ইজ নো লাইফ ইট সিমস। বাট আসলে ব্যাপারটা কি, যখন গাছটা অঙ্কুরোদ্গম হয় সেটা সেই প্রসেস থেকে শুরু করে একদম ধীরে ধীরে গাছটা বড় হয়ে ওঠে, কিন্তু তুমি কি বলবে যে এটা নিষ্ক্রিয়, এটা কোনো কাজ করছে না, এটা কি ইনঅ্যাক্টিভ? না, কিন্তু কিন্তু দেখো কতটা ধীর স্থির, কতটা নীরব, কতটা শান্ত, কতটা সুন্দরভাবে সে তাহার কাজ করে যাচ্ছে, কারোর কোনো ক্ষতি না করে। তাহলে এভাবেই কিন্তু কবি বলতে চাইছেন যে পৃথিবীটা কিন্তু এভাবেই বেঁচে থাকে, ঠিক আছে? এটা কিন্তু টোটাল ইনঅ্যাক্টিভিটি নয়, এটা কাজের মাধ্যমেই বেঁচে থাকে, আমাদেরকেও এভাবেই বেঁচে থাকতে হবে। এবার শেষের দিকে কি বলছেন দেখে নেব। নাও আই উইল কাউন্ট আপ টু 12। এখন কবি আসলে বলতে চাইছেন যে আমার যা বলার আমার কিন্তু বলা হয়ে গেছে, এতক্ষণ আমি কেন প্রথম দিক থেকে চুপ থাকার কথা বলেছিলাম সেটা আমার বলা হয়ে গেছে, এখন আমি 12 পর্যন্ত গুনবো, ঠিক আছে? অ্যান্ড ইউ কিপ কোয়াইট, এবং তোমরা সবাই চুপ থাকবে। অ্যান্ড আই উইল গো, এবং তারপর আমি চলে যাব। অর্থাৎ কবি বলছেন যে এখন তিনি 12 পর্যন্ত যখন গণবেন, মানে এখন যেহেতু পারপাসটা আমরা জেনে গেছি কেন আমাদের চুপ থাকা দরকার, তাই তিনি বলছেন যে তিনি 12 গোনার পর আমরা চুপ থাকব, ঠিক আছে? হ্যাঁ, এরপর তিনি চলে যাবেন। সো মাই ডিয়ার স্টুডেন্টস, হোপ অল অফ ইউ হ্যাভ আন্ডারস্টুড দ্য poem well. Thanks for watching this video. Stay tuned for more videos. This is Jai signing off. Hasta la vista.